দর্শক, বাংলাদেশে কি সত্যিই হামাসের নেটওয়ার্ক গড়ে উঠছে, নাকি এটি শুধুই ইসরায়েলের নিরাপত্তা মূল্যায়ন? সম্প্রতি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এমন একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে। তার এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিযুক্ত এবং কতটা তথ্য নির্ভর? যদি তথ্য নির্ভর এবং যুক্তিযুক্ত না হয়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে কি কোনো প্রতিবাদ জানানো উচিত? বা বাংলাদেশ আসলে কি করবে এ ব্যাপারে? বাংলাদেশের বক্তব্য বা অবস্থান কি হওয়া উচিত? ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে এরই মধ্যে বাংলাদেশে কিন্তু নানা রকমের আলোচনা শুরু হয়েছে এবং সম্ভবত ইসরায়েলের রাষ্ট্রদূতের এই মন্তব্যে বাতাস দিচ্ছে ভারত। ভারতের এখানে কোনো লাভ ক্ষতির প্রশ্ন আছে কিনা, এর সাথে আঞ্চলিক ভূ রাজনীতির কোনো হিসাব নিকাশ জড়িত কিনা, সেও এক বড় প্রশ্ন। দর্শক, এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমি শুরুতেই যেমনটি বলেছি, বাংলাদেশে হামাসের অস্তিত্ব আছে কিনা, বাংলাদেশে হামাসের নেটওয়ার্ক গড়ে উঠছে কিনা এবং পাকিস্তান আর বাংলাদেশের সাথে তুলনা করে একসাথে সম্পর্ক যুক্ত করে ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আসলে কতটা তথ্য নির্ভর, নাকি শুধুই বাংলাদেশকে কূটনৈতিক চাপে ফেলা বা ভূ রাজনীতির ঘূর্ণাবর্তে ফেলে বিশেষ কোনো ফায়দা লোটার চেষ্টা করা? এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম আমি আপনাদেরকে জানিয়ে দিই। গুরুত্বপূর্ণ কিছু ফোকাস নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরি, তারপরে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন, আমেরিকা এবং ইরানের মধ্যে গত 2-3 দিন ধরে বেশ ছোটোখাটো সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটছে। গত রাতে আমেরিকা ইরানের উপর যে হামলা চালিয়েছে, তার জবাবে কিন্তু ইরান কুয়েত আর বাহরাইনে বেশ কঠোর হামলা চালিয়েছে। তাতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এপাশে ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন যে ইরান যদি এই রকমের হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে একদম সম্পূর্ণ মুছে ফেলা হবে। আর ইরান জবাবে বলেছে, আমেরিকা যদি এই রকমের হামলা আর একটিও করে, তাহলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি তিনি বলেছেন যে যারা ইরানের শিশু হত্যা করেছে, যারা ইরানে যুদ্ধ অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে এবং এই বিচার প্রক্রিয়া দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে শুরু করার জন্য তিনি ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার এই আহ্বান শুধুই কিন্তু আহ্বান না, এটি ইরানের জাতি এবং ইরানের সরকারের জন্য এক ধরনের নির্দেশনা বটে। আমিও অনেকদিন থেকেই ধারণা করছিলাম ইরান নিশ্চয়ই দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে মামলা করবে। আজকে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে সেই বক্তব্যটাই এলো। এদিকে ইসরায়েল এবং লেবানন দুই পক্ষের ভেতরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর ভেতরে কিন্তু সংঘর্ষ অব্যাহত আছে। গত রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলানি ব্রিগেডের প্লাটুন কমান্ডার ক্যাপ্টেন হাজুত, এই লোক তার কিছু সেনা নিয়ে দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালায় এবং একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে একজন হিজবুল্লাহ যোদ্ধার সাথে তাদের সংঘর্ষ হয় এবং ওই ক্যাপ্টেন হাজুত মারা যায়। অর্থাৎ ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা গত রাতে মারা গেছে হিজবুল্লাহর হাতে এবং ওই সংঘর্ষে আর একজন ইসরায়েলি সেনা আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মানে লেবাননের সাথে ইসরায়েলের সরকারি পর্যায়ে চুক্তি হলেও হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। তার মানে এই চুক্তি আসলে কার্যকর হলো না। ইরান এই প্রেক্ষাপটে দাবি করেছে লেবানন থেকে কবে কখন ইসরায়েলি সেনা প্রত্যাহার করবে তার সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে এবং এই দায়িত্ব আমেরিকার। কারণ
আমেরিকার সাথে ইরানের চুক্তি হয়েছে যে লেবানন ফ্রন্টে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হবে। সেই যুদ্ধ বন্ধ করার দায়িত্ব আমেরিকার, সেখান থেকে সেনা প্রত্যাহার করার দায়িত্ব আমেরিকার। যদি তাই না হয় তাহলে কিন্তু এই আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধবিরতি চুক্তি এবং যে সমঝোতা হয়েছে এগুলো কিন্তু সব ভেঙে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল মোটামুটি হাইলাইট খবর। আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশে হামাস আছে কিনা এবং ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন তার ভিত্তি আসলে কতটা শক্ত, কতটা প্রমাণিত, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হামাসের জন্ম হয়েছে পিএলও, ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন যে পিএলও সংগঠনটা ছিল সেই পিএলওর ব্যর্থতার ওপরে দাঁড়িয়ে, অর্থাৎ পিএলও যেখানে ব্যর্থ সেখান থেকেই হামাসের জন্ম। মূল টার্গেট ছিল কি? যেখানে পিএলও যুগের পর যুগ ইসরায়েলের পেছনে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের পেছনে ঘুরেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এবং তার প্রেসিডেন্ট হবেন ইয়াসির আরাফাত। এই আশায়, এই ভরসায় দীর্ঘদিন ঘুরেছে। এরপরে যখন প্রতিটা পদে পদে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং স্বাধীন ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রের জন্ম হয়নি, তখন 1980 ও 90-এর মাঝামাঝি সময়ের দিকে হামাসের জন্ম হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ ইয়াসিন এবং এই সংগঠনটি গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় লক্ষ্য যেটি ছিল সেটি হচ্ছে যে ফিলিস্তিনি ভূখণ্ডকে সম্পূর্ণভাবে ইসরায়েলি কবল থেকে মুক্ত করা এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা। কখনো কখনো ফিলিস্তিনের এই সংগঠনটির কোনো নেতা দেশের বাইরে থেকে, যেমন সিরিয়া বা তুরস্ক বা কাতার, বিভিন্ন জায়গায় থেকে কর্মকাণ্ড পরিচালনা করেছে। কিন্তু এই যে দেশের বাইরে থেকে কর্মকাণ্ড পরিচালনা করা, এটা মূলত তাদের জীবন বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য এই কাজ করেছেন। এছাড়া যত যা কিছু হামাস সব কিছু ওই গাজা কেন্দ্রিক কাজই করেছেন। সেখানেই টানেল গড়ে তোলা, সেখানেই জীবনযাপন করা, সেখানেই ভালো, সেখানেই মন্দ, সেখানেই জীবন, সেখানেই মৃত্যু, সব কিছু সেখানেই। এবং এই সংগঠনটি গাজায় কতটা শক্তিশালী অবস্থান তৈরি করেছিল তা আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি। বিশেষ করে 2023 সালের 7ই অক্টোবর যখন এই সংগঠনটি ইসরায়েলের ভেতরে অভিযান চালায়, তখন থেকে আমরা দেখতে পেয়েছি তাদের পাতাল নেটওয়ার্ক, সুড়ঙ্গ নেটওয়ার্ক, তাদের সামরিক শক্তি এবং তাদের গোয়েন্দা কার্যক্রম এবং ইসরায়েলকে মোকাবেলার বা ইসরায়েলের ভেতরে ঢুকে বড় ধরনের সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা তারা দেখিয়েছে, আমরা সেটা দেখেছি। এই জায়গা থেকে একদম পরিষ্কার হয় গাজা এবং ফিলিস্তিনি ভূখণ্ড কেন্দ্রিক তাদের সমস্ত কার্যক্রম বড় জোর, তাদের কার্যক্রম আরও স্মুথলি চালানোর জন্য হয়তো কোনো নেতা সিরিয়াতে বা লেবাননে বা কাতারে থেকেছেন, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু তাদের যে কোনো রকমের অবস্থান বাংলাদেশে থাকতে পারে, এটা একদম আশ্চর্য ধরনের একটা অদ্ভুত ভিত্তিহীন কথাবার্তা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে ভারতের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এই অভিযোগ করছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম বিস্তার লাভ করছে। একেবারে অ্যাবসার্ড কথাবার্তা। পাকিস্তান ফিলিস্তিনের ব্যাপারে যে রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে, বাংলাদেশও অনেকটা সেই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে, এই অর্থে যে বাংলাদেশ আজ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করে না, কূটনৈতিক সম্পর্ক তো নেই, এমনকি পাসপোর্টে ইসরায়েল নামক দেশটি সফর করা একদম কমপ্লিটলি নিষিদ্ধ। পাকিস্তানেরও তাই। এটা কেন করে? এটা করে বিশ্বের আরও বহু মুসলিম দেশ থেকে শুরু করে অনেক অমুসলিম দেশ, যারা ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে সমস্ত আচরণ, সেই আচরণগুলোকে পছন্দ করে না, অনেক ক্ষেত্রে অনেকে বর্বর হিসেবে গণ্য করে। এবং অনেকেই বিশ্বের বহু দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায়। জাতিসংঘে বহুবার ভোটাভুটি হয়েছে, যতবার ভোটাভুটি হয়েছে ততবার প্রায় ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই ভোট দিয়েছে মানুষ। বাংলাদেশও সেই একই রকমের অবস্থান গ্রহণ করে। এবং বাংলাদেশে যে ফিলিস্তিনের দূতাবাস আছে, সেখানে আন্তর্জাতিক পর্যায়ে যে সরকার স্বীকৃত মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন
ফাতা বা পিএলও নেতৃত্বাধীন যে সমস্ত সরকার বিভিন্ন সময় ছিল, তারাই রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে থেকেছে, বাংলাদেশে থাকে এবং বাংলাদেশে তাদের তৎপরতা কার্যক্রম চলে। বেশ একটা বড় দূতাবাস আছে, বাট তাদের কার্যক্রম কতটুকু আমি তা কিছু জানিও না ঠিক মতো। তাদের কার্যক্রম একেবারেই সীমিত। সেখানে হামাসের কার্যক্রম বাংলাদেশে আসবে কিভাবে? এটা একটা অসম্ভব রকমের কথাবার্তা, ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগ কেন করছে ইসরায়েল তাহলে? একদম সর্বপ্রথম খেয়াল করুন, এই অভিযোগটা কিন্তু করা হচ্ছে ভারতের বুকে বসে। কখন? যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন, সেই রকম একটা সময়ে এই কথা বলা হচ্ছে। কখন বলা হচ্ছে? পাকিস্তান এবং বাংলাদেশকে জড়িয়ে একই রকমের কথা বলা হচ্ছে। কখন? যখন পাকিস্তান ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ বিরতি এবং একটা কূটনৈতিক সমঝোতার দিকে দুই পক্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন। কারণ কি? আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে কালার্ড করে দেওয়া, অবিশ্বস্ত করে দেওয়া, কূটনৈতিকভাবে বিশ্বাসযোগ্য নয় পাকিস্তান নামক দেশটি, এই কথা প্রমাণের চেষ্টা। এবং এই কথার সাথে ভারত আর ইসরায়েল দুইজনেরই একই রকমের দৃষ্টিভঙ্গি, একই রকমের অবস্থান আছে, একদম পরিষ্কার। কারণ ভারত চায় না যে পাকিস্তান এইরকম একটা বড় যুদ্ধ থামিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বস্ত একটি দেশে পরিণত হোক, কূটনৈতিকভাবে লাভবান হোক, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বেড়ে যাক, এটা ভারত চায় না। একইভাবে ইসরায়েলও চায় না পাকিস্তান এই রকমের আদৌ শক্তিশালী একটি রাষ্ট্র হোক, কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য একটি রাষ্ট্র হোক, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে বসুক। তার মানে পাকিস্তান এবং বাংলাদেশকে অনেকটা একই আসনে ফেলে তাদেরকে একইভাবে মূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে ইসরায়েলের এই রাষ্ট্রদূতের বক্তব্যে, এবং এটি বাংলাদেশকে নিতান্তই আন্তর্জাতিক অঙ্গনে খাটো ছোট করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পশ্চিমা জগতে এবং কোনো কোনো আরব রাষ্ট্রের কাছে। এনডিটিভির সাথে সাক্ষাৎকারে অনেক অনেক কথা বলেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজহার। তিনি 2024 সালের আগস্ট মাসে ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর আগে 1984 থেকে 88 সাল পর্যন্ত তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর প্যারাট্রুপার হিসেবে কাজ করেছেন। তার মানে কিন্তু তিনি একেবারে যে পেশাদার কূটনীতিবিদ তা কিন্তু না, তার জীবনে সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যের বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তানের বক্তব্য বা তাদের অবস্থান কি, তাদের মনোভাব কি? বাংলাদেশ এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎকারের বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি, কোনো বক্তব্য দেয়নি। একথা বাস্তব সত্য যে ইসরায়েলের রাষ্ট্রদূত যা বলেছেন তা কিন্তু প্রমাণিত সত্য নয়, আন্তর্জাতিকভাবে তো নয়ই। অতএব হয়তো বাংলাদেশ বা পাকিস্তান এই বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই বলেই ভাবছে, অর্থাৎ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই মনে করছে, এমন হতে পারে। তবে এটাও ঠিক, যেহেতু ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে বসে এরকম একটা বক্তব্য দিচ্ছেন, তার মানে এর কিন্তু কূটনৈতিক গুরুত্ব আছে। সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই ব্যাপারে জবাব দেওয়া উচিত, এই ব্যাপারে একটা পরিষ্কার বক্তব্য বিবৃতি দেওয়া উচিত এবং এর প্রতিবাদ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি দীর্ঘ 32 বছর সাংবাদিকতা করছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করেছি, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিওতে সাংবাদিকতা করেছি, সব অঙ্গনে সব মিডিয়াতে কাজ করেছি। সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক মহল সম্পর্কেও কম বেশি আমার ধারণা রয়েছে, আমাকে ধারণা রাখতে হয়। আমার জানা মতে বাংলাদেশে ইসলামী সংগঠন আছে, তারা বিভিন্ন রকমের তাদের মতো করে কর্মতৎপরতা চালায়, পরিচালনা করে, কিন্তু হামাস নামক বা এই ধরনের কোনো সংগঠন বাংলাদেশে আছে এটা কখনো শুনিনি, দেখিনি, জানি না, এবং কোনো রকমের কোনো আলোচনাও নেই এবং থাকার তো কোনো প্রয়োজনও নেই বেসিক্যালি। কারণ হামাসের যে কার্যক্রম এটা নিতান্তই ফিলিস্তিন কেন্দ্রিক, এখানে বাংলাদেশে তার কাজটা কি, এটা কোনো কারণই তো নেই। সেক্ষেত্রে এই বক্তব্য নিতান্তই ভিত্তিহীন, এর একটা শক্ত প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ ইসলামী সংগঠনগুলো যারা কাজ করে তাদেরকে এরকম কোনো ব্র্যান্ডেড করা হচ্ছে কিনা সেটাও ভাববার বিষয়, সেটাও তারা ভেবে দেখতে পারে। পাশাপাশি আমি বলবো যে এই রকমের অযাচিত বক্তব্য দেওয়া থেকে ইসরায়েল এবং ভারত তাদের সবারই বিরত থাকা উচিত। ভারতের বুকে বসে ইসরায়েলকে একেবারে এই রকম সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং সেখানে ইসরায়েলের রাষ্ট্রদূতের মুখ থেকে সাক্ষাৎকারের নামে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো আসলে গ্রহণযোগ্য না, এগুলো খুবই দুঃখজনক এবং ভারতকে বুঝতেই হবে
যে বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশকে অনেক কৌশলে যদি তারা দমিয়ে রাখতে চায় তাহলে তারা ভুল করবে। বারবার যুগে যুগে এই ধরনের ভুলই করেছে, এখনও তারা করছে, কিন্তু এই ভুল থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তা না হলে তাদের ক্ষতি কিন্তু যথেষ্টই হবে। কারণ প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করে আপনি প্রতিবেশীকে মানসিক নির্যাতনে রাখবেন আর আপনি সুস্থ থাকবেন, এটা ভাবার কোনো কারণেই। আপনাকেও এক ধরনের মানসিক নির্যাতনে থাকতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কোনো ব্যক্তি ঝগড়া করলে, যে ব্যক্তির সাথে ঝগড়া করলো তার যেমন মানসিক চাপ বাড়ে, যে ব্যক্তি ঝগড়া করলো তারও তো মানসিক চাপ বাড়ে। সুখ তো এখানে থাকার কোনো কারণ নেই। অতএব ভারতকে আসলে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই ধরনের তৎপরতা বাদ দিয়ে সৎ প্রতিবেশী সুলভ আচরণের দিকে ফিরে আসা উচিত। দুই প্রতিবেশীর ভেতরে যদি কোথাও কোনো জায়গায় টানাপোড়েন থাকে, সংকট থাকে, সমস্যা থাকে, সেগুলো পারস্পরিক আলোচনার ভেতর দিয়ে সমাধান করা উচিত। এর জন্য ইসরায়েলকে টেনে আনা, এর জন্য ইসরায়েলকে ডেকে আনা, এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। আমরা সাম্প্রতিক সময়ে দেখতেই পাচ্ছি ভারত ইসরায়েলের সাথে অতিমাত্রায় অতি উৎসাহিত হয়ে অনেক বেশি সম্পর্ক করছে। এই সম্পর্ক সংযুক্ত আরব আমিরাতের সাথে বাড়িয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র পাঠানোর চেষ্টা করছে, এবং সেটা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশ, মূলত ইরানের বিপক্ষেই এই তৎপরতা, এটা পরিষ্কার। পাকিস্তানের সাথে তাদের যে পারস্পরিক টানাপোড়েন, যে সংকট, এই জায়গা থেকে তাদের একটা বিষয় আছে, সেই কারণে ইসরায়েলের সাথে তারা সম্পর্ক বিশেষভাবে উন্নত করতে চায়। ইসরায়েলের মাধ্যমে পশ্চিমা অঙ্গনকে আসলে ভারত ম্যানেজ করতে চায়, বসে রাখতে চায়। সোমালিল্যান্ডকে কেন্দ্র করে ইসরায়েলের যে তৎপরতা, সেই তৎপরতায় ভারত জড়িত। লোহিত সাগর, বাবাল বান্দে প্রণালী এবং ইয়েমেনের সকোত্রা দ্বীপে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং আমেরিকার যে স্বার্থ, যে তৎপরতা, সেই তৎপরতায় ভারত নিজেকে কেন্দ্রীভূত করে ফেলেছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একেবারেই সরাসরি মুসলিম স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে ভারত, এবং এটা নিতান্তই সাম্প্রদায়িক চিন্তা চেতনা থাকে, যার কারণে বাংলাদেশের উপর এখন চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এবং আরও কতগুলো কারণ আছে। বাংলাদেশের যে পতিত সরকার, সেই সরকারকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে এখন তারা বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করছে। ভিন্ন মাত্রার ভূ রাজনৈতিক কৌশল তারা গ্রহণ করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এই যে পতিত সরকারকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এবং এর জন্য তারা এখন বর্তমানে বাংলাদেশের যে নির্বাচিত সরকার, সেই সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে, এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ছালে ছুতায় প্রশ্নবিদ্ধ করছে এই সরকারের ভাবমর্যাদাকে, চেষ্টা করছে তারা। এগুলো থেকে ভারতকে বেরিয়ে আসা দরকার। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে মন্তব্য জানতে চাই, আপনারা আসলে কিভাবে দেখছেন ইসরায়েলের এই রাষ্ট্রদূতের বক্তব্যকে? ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কি আদৌ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য এবং বাংলাদেশের জন্য যায়?